হ্যালো লার্নার্স, তোমাদের সবাইকে স্বাগত নেট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। আজকে আমাদের আলোচ্য টপিকটি হলো টাইপস অফ রিসার্চ ভেরিয়েবলস। আমরা সবাই জানি যে ইউজিসি নেট জেআরএফের জন্য রিসার্চ টপিকের মধ্যে ভেরিয়েবলস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো এই ভেরিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখো, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যদি কিছু প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাও। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা যেটা বুঝি, এটি এমন একটি ভেরিয়েবল যার অস্তিত্ব কিন্তু স্বাধীন, অর্থাৎ যেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যেই ভেরিয়েবলটাকে আমরা মেজার করতেও পারি। কিন্তু এই ভেরিয়েবলটা আসলে হলো যে যখন আমরা কোনো কাজ করি, মানে কোনো একটা রিসার্চ করছি, কোনো স্টাডি করছি, সেটা তো একটা প্রবলেম, মানে কোনো কিছুতে একটা জানতে চাইছি আমরা। তো সেই জানতে চাওয়ার মধ্যে একটা কারণ থাকে, মানে যেমন যদি আমরা এরকম একটা বিষয় নিয়ে কাজ করি যে আমরা এই যে নেটের জন্য যে পড়াশোনা করছি, যে নেটের কোচিং, যদি আমরা এরকম বলি যে নেটের কোচিংয়ের জন্যে স্টুডেন্টরা বেশি কোয়ালিফাই করছে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে কোনটা না, নেটের কোচিং। কেন নেটের কোচিংটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এখানে আমরা বলছি যে নেটের কোচিংয়ের জন্যে স্টুডেন্টরা বেশি নেট কোয়ালিফাই করছে, অর্থাৎ নেটের কোচিংটা একটা কিন্তু বড় কারণ স্টুডেন্টদের নেট কোয়ালিফাই করার জন্য। যে কারণ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে কারণ, যেখানে আমরা কারণটাকে খুঁজে পাবো এবং তারপরে আমরা দেখব যে সেটার সেই কারণের ফলেই ওই কার্যটা ঘটছে কি আদতেও ঘটছে না, তারপরেই আমরা দেখব যে কারণটার ফলাফল আসলে কি। কিন্তু সবার প্রথমে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কারণটা কি, সেই কারণটাই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা যদি উদাহরণ নিয়ে দেখি, যে দেখতে পারি যে আগেও আমি এই উদাহরণটা দিয়েছি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? স্মোকিং। কারণ কি, স্মোকিংয়ের ফলেই আমাদের হেলথে ইনজিওর হয়। তো স্মোকিং একটা কারণ। আর একটা উদাহরণ নিয়ে যদি এডুকেশন, যে গভর্নমেন্ট স্কিমে আমাদের এডুকেশানেতে বা উইমেন এম্পাওয়ারমেন্টে কী ফলাফল পড়ছে, গভর্নমেন্ট স্কিম আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টে কী ফলাফল ফেলছে। তো গভর্নমেন্ট স্কিম যেটার ফলাফল আমরা দেখছি, তো এটাই কিন্তু একটা কারণ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসলে কী। এছাড়াও যদি আরেকটু কিছু বলতে হয় তাহলে বলি যে এই কারণটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, এবং যাকে আমরা কিন্তু ম্যানিপুলেট করতে পারছি। ম্যানিপুলেশন এবার কী যদি বলি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকেই কিন্তু ম্যানিপুলেট করা যায়, এই কোয়েশ্চেনটাও থাকে। তো ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি কী, যে রিসার্চার তার নিজের সুবিধার জন্য, ম্যানিপুলেশনের অ্যাকচুয়ালি ইংলিশ থেকে যদি আমরা বাংলা করি তো এটা চেঞ্জ, কিন্তু এখানে রিসার্চের ম্যানিপুলেশনটা কীভাবে হয়, যে রিসার্চার যখন এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল রিসার্চেই হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা হয়। যে রিসার্চার কী করে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং তার প্রভাবটা দেখে যে এই কারণেই কি এটা হচ্ছে, এবং যখন রিসার্চার তার সুবিধার জন্য একের বেশি আরও কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে যখন ভাগ করে নেয় নিজের সুবিধা মতো, সেটা কীরকম, যদি আমরা বলি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, অর্থাৎ স্মোকিং তো একটা স্বাধীন সত্তা, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এই স্মোকিংটাকে যখন আমরা হয়তো তিনটে ভাগ করে নিলাম, কীরকমভাবে, যে তিনটে রেটে ভাগ করলাম, যে এই হাই রেটিং স্মোকিং মানে খুব বেশি স্মোক করছে, মিডিয়াম স্মোক করছে এবং লো স্মোক করছে। এবার আমরা দেখব যে কোন স্মোকিংয়ের জন্য হেলথ ইনজুরিয়াসটা বেশি হচ্ছে, বেশি স্মোকিং করার জন্য, নাকি মডারেট স্মোকিং করার জন্য, নাকি লো স্মোকিং করার জন্য। এটা একটা জাস্ট উদাহরণ, এরকম বিভিন্ন রকম উদাহরণ হতে পারে, যেটাকে আমরা ওই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি করব, ভাগ করে নেব, যাতে আরও প্রপারভাবে রেজাল্টটা পাওয়া যায়, যে কোন বিষয়টার জন্য, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোন ভাগটার জন্য আসলেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ঘটছে। তো এটা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে যখন রিসার্চার তার নিজের সুবিধার জন্য সেটাকে
ভাগ করে নিচ্ছে কয়েকটা ভাগে বা ম্যানিপুলেট করে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার আমরা দেখে নেব যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এর আগে কথাতেই আমি বলে দিয়েছি, তাও আরেকটু পরিষ্কারভাবে যদি বলি যে ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কারণ তার ফলে যে কার্যটা ঘটছে বা তার যে এফেক্টটা, তার যে ফলটা যেটা, সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, মানে স্মোকিং যদি হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে আমাদের হেলথ ইনজুরিটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ডিপেন্ডেন্ট? কেন কি এইটা ইন্ডিপেন্ডেন্টের ওপর ডিপেন্ড করে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু স্বাধীন নয়। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি স্বাধীন, মানে এটা কিন্তু কোনো কিছুর জন্য ঘটছে না, এটা ঘটেছে অলরেডি, কিন্তু এটার ফলে যেটা হচ্ছে অর্থাৎ ডিপেন্ডেন্ট হয়ে আছে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বা নেটের কোচিং নেওয়ার জন্য আমাদের যে নেট কোয়ালিফাই করা, তো নেট কোয়ালিফাই যে আমরা করছি সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ঘটছে, যেটার আমরা রেজাল্টটা দেখছি, আলটিমেট রেজাল্টটা দেখছি, যেটার এফেক্টটা আমরা মেজার করছি, যেটার ফলাফলটা আমরা দেখছি, সেটাই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা যদি উদাহরণ দিই, যে ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট স্কিম অন উইমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট স্কিমের প্রভাব উইমেন এম্পাওয়ারমেন্টে কতটা পড়ছে সেটা যদি আমরা দেখতে চাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী, এই কোয়েশ্চেনটা আমি আপনাদেরকেই দিলাম, আপনারাই কমেন্টে আনসারটা করে জানাবেন যে আপনারা কতটা বুঝলেন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। তো এরপরের যে টাইপে সেখানে চলে যাই, সেটা হলো কি না মডারেটিং ভেরিয়েবল, মডারেট ভেরিয়েবল, যেটাকে সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বলা হয়? কেন কি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো আমরা জেনে নিয়েছি যে কী ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতনই আরেকটা ভেরিয়েবল যেটা কাজ করে, একই রকমই কাজ করে, অর্থাৎ এটার প্রভাবও কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে পড়ছে। আরেকটা ভেরিয়েবল যেটার যে প্রভাবও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে পড়ছে এবং যেটাকে মেজার করা যায়, তো এই ভেরিয়েবলটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, তো এই ভেরিয়েবলটাকে বলা হয় মডারেট ভেরিয়েবল বা সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কীরকম? সেটা হচ্ছে যে আগে যে উদাহরণটা দিলাম, যে নেটের কোচিংয়ের ফলে স্টুডেন্টদের কোয়ালিফাই করা, এবার নেটের কোচিংয়ের ফলেই আমরা দেখতে চাইছি যে নেটের কোচিংয়ের ফলে স্টুডেন্টরা নেট কোয়ালিফাই করছে, কিন্তু শুধুই কি নেটের কোচিং নিয়ে স্টুডেন্টরা নেট কোয়ালিফাই করছে? এছাড়াও এমন অনেক স্টুডেন্ট আছে যারা নেটের কোচিং নিচ্ছে এবং তাদের আইকিউটাও অনেক বেশি, বা হয়তো তারা অনেক বেশি সময় ধরে পড়াশোনা করছে, বা হয়তো তাদের পড়াশোনার প্রতি অনেক বেশি মানে অ্যাটেনশান আছে। তো এই যে ভেরিয়েবলসগুলো যেগুলোর প্রভাব পড়ছে নেট কোয়ালিফাই করার জন্য, কিন্তু এটাকে আমরা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কিন্তু নিইনি, কিন্তু এগুলোর প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোই হচ্ছে মডারেটিং ভেরিয়েবল। কেমন? মানে কি, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম কি, যে শুধু নেটের কোচিংয়ের ফলে কতটা স্টুডেন্টরা কোয়ালিফাই করছে সেটা দেখা, কিন্তু কোচিংয়ে ছাড়াও আরও এমন অনেক ভেরিয়েবলস, আরও এমন অনেক বিষয়বস্তু যা আমাদের স্টাডিটার মধ্যে প্রভাব ফেলছে, সেই বিষয়গুলোই হলো মডারেট ভেরিয়েবল। এবার আমরা দেখে নিই এক্সট্রেনিয়াস ভেরিয়েবল কী। এক্সট্রেনিয়াস ভেরিয়েবলকে কন্ট্রোল ভেরিয়েবলও বলা হয়ে থাকে। এটি বেসিক্যালি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে আমরা এই কন্ট্রোল ভেরিয়েবল বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবলের প্রভাবটা দেখতে পাই। তো এই এক্সট্রেনিয়াস ভেরিয়েবল, যেটা এর নামটাই যেটা বলছে কি এক্সট্রা ভেরিয়েবল, মানে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে যেটা দেখতে চাই সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাই আমরা, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার জন্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ঘটছে কিনা। আমরা কেবলমাত্র আমাদের উদ্দেশ্য থাকে এটাই দেখা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার জন্যই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ঘটছে কিনা, অর্থাৎ কার্য আর কারণের মধ্যে সম্পর্ক দেখতে চাই। তো এই কার্য আর কারণের মধ্যে সম্পর্ক আমরা যখন দেখতে চাই তখন আমরা এটাই এক্সপেক্ট করব যে ওই পার্টিকুলার কারণটার জন্যই কার্যটা হচ্ছে কিনা এটা দেখা। কিন্তু এই সময় যদি এমন কিছু এক্সট্রা ভেরিয়েবল চলে আসে যেটাতে আমরা বুঝতে পারছি যে ওই কারণটার জন্যই নয়, ওই এক্সট্রা ভেরিয়েবল অর্থাৎ এই এক্সট্রা কারণটার জন্যেও কোথাও না কোথাও এফেক্ট করছে আমার কার্যটাকে, তো সেক্ষেত্রে এক্সট্রা যে ভেরিয়েবলটা সেটা কিন্তু আমাদের কাজের যে উদ্দেশ্যটাকে কিন্তু কোথাও না কোথাও ডিস্ট্রয় করছে। কাজের উদ্দেশ্য আমাদের কী, যে
নেটকেই দেখা যে কার্যটার সাথে সম্পর্ক আছে কিনা, সেখানে আমাদের এক্সট্রা কিছু ভেরিয়েবলস চলে আসছে যেটা কার্যের ওপরে প্রভাব ফেলে দিচ্ছে। তো আমাদেরকে তখন কি করতে হবে, সেই এক্সট্রা ভেরিয়েবলটাকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো এটাই হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তো এটা একটা উদাহরণ নিয়ে বললে আশা করছি সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে যে যদি আমরা এরকম দেখতে চাই যে 40 জন স্টুডেন্টকে আমি নিয়ে এলাম, 40 জন স্টুডেন্টের ওপরে আমি নেটের কোচিং দিয়ে আমি দেখছি যে তাদের নেটের কোচিং দেওয়ার জন্যই তারা নেট কোয়ালিফাই করছে কিনা। সুতরাং আমার কাজের উদ্দেশ্য কি, যে নেটের কোচিং দিলেই স্টুডেন্টরা নেট কোয়ালিফাই করবে এটাই দেখা, যে নেটের কোচিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং কোয়ালিফাই হচ্ছে ডিপেন্ডেন্ট। তো নেটের কোচিং দিলে স্টুডেন্টরা কোয়ালিফাই করবে নেট। এবার এই নেটের কোচিং দেওয়ার মাঝে আমার এমন কিছু এক্সট্রানিয়াস ভেরিয়েবল চলে আসছে কিছু স্টুডেন্টের মধ্যে, 40 জন স্টুডেন্টকে নিয়ে হয়তো 20 জন স্টুডেন্টের মধ্যে এমন দেখতে পাবো আমি যে তারা অলরেডি তাদের হাই আইকিউ আছে, অলরেডি তারা পড়াশোনার প্রতি ভীষণ মোটিভেটেড, কিছু স্টুডেন্টের অলরেডি অনেক অনেক ভালো বই আছে। হ্যাঁ, তো যে বিষয়গুলোর জন্য কি হচ্ছে, তারা নেট কোয়ালিফাই করছে, শুধুমাত্র কোচিংয়ের জন্য করছে এরকমটা নয়, এক্সট্রা এই যে ভেরিয়েবলগুলোও কিন্তু প্রভাব ফেলে দিচ্ছে তাদের কোয়ালিফাই করার জন্য। তো এই এক্সট্রা ভেরিয়েবলস যেগুলো প্রভাব ফেলে দিচ্ছে এগুলোকে বলা হয় এক্সট্রানিয়াস ভেরিয়েবল। কিন্তু এক্সট্রা ভেরিয়েবলগুলো কিন্তু আমাদের দেখার কোনো প্রয়োজন হয় না, কারণ আমাদের দেখার উদ্দেশ্য কেবলমাত্র ওই কারণটার জন্যই কার্যটা হচ্ছে কিনা, অর্থাৎ ওই কোচিংয়ের জন্যই নেট কোয়ালিফাই করছে কি না এটা দেখা। সুতরাং আমাদেরকে এটাই যদি দেখতে হয় পার্টিকুলারলি, তাহলে আমাদের ওই এক্সট্রানিয়াস ভেরিয়েবলগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে সেগুলোর প্রভাব না পড়ে, আগে থেকে সেগুলোকে আমাদের কন্ট্রোল করে নিতে হবে। তো এটাই হলো এক্সট্রানিয়াস ভেরিয়েবল, যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে করা হয়। এরপরে আমরা কি দেখব না, ইন্টারভেনিং ভেরিয়েবল। ইন্টারভেনিং ভেরিয়েবল কি, ইন্টারভেনিং ভেরিয়েবল হলো এমন ভেরিয়েবল যার প্রভাবও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে পড়ে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও এমন কিছু ভেরিয়েবল যার প্রভাবও ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে পড়ে, কিন্তু এই ভেরিয়েবলটাকে আমরা পরিমাপ করতে পারি না। এটা থিওরিটিক্যালি এক্সিস্ট হয়, বাট এই ভেরিয়েবলের প্রভাবটাকে আমরা পরিমাপ করতে পারি না। কীরকম, যেমন হচ্ছে যে হয়তো পড়াশোনা করছে স্টুডেন্ট, মানে আমরা এটা দেখতে চাইছি যে পড়াশোনা করলে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে বাট তারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, তো পড়াশোনা করার কারণেই কি স্টুডেন্টরা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, এটা যদি আমরা দেখতে চাই সেখানে এমন অনেক ভেরিয়েবল থাকবে যেগুলো কারণ হবে, মানে যেগুলোর প্রভাবে কিন্তু স্টুডেন্টরা অ্যাগ্রেসিভ হয় এটা বোঝা যাবে। যেমন হচ্ছে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে বাট তার মধ্যে ভীষণ ফ্রাস্ট্রেশন আছে, যে কারণে হয়তো সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু এই ফ্রাস্ট্রেশন জিনিসটা, এটা তো একটা ফিলিংস, এটাকে আমরা মানে এটা একটা সাইকোলজিক্যাল ফিলিংস, যেটাকে আমরা কিন্তু মেজার করতে পারবো না, পরিমাপ করতে পারবো না। তো এই যে জিনিসগুলো প্রভাব পড়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, কিন্তু সেগুলোকে আমরা যখন মেজার করতে পারি না, যেমন সেটা হতে পারে ফ্রাস্ট্রেশন, সেটা হতে পারে হ্যাপিনেস, সরো, যেগুলো আমরা মেজার করতে পারবো না কোনোভাবে, তো এই বিষয়গুলো হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। ঠিক আছে, তো ভেরিয়েবলগুলো এতটাই, এই ভেরিয়েবলগুলো মেনলি ইম্পর্টেন্ট আমাদের নেটের পরীক্ষার জন্য। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা শুনেছেন এবং বুঝতে পেরেছেন। আর যদি কিছু বুঝতে না পারেন তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বারবার করে শুনবেন রিপিটে, যাতে বুঝতে পারেন আপনারা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমি আবার পরে আপলোড করে দেবো। থ্যাংক ইউ।